সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও সারাবেলার নিয়মিত শিক্ষামূলক অনুষ্ঠান নিজেকে গড়ি। আজকের অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা শুনছেন এবং দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রত্যেকটি প্রোগ্রামে আমাদের স্টুডিওতে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয় একজন শিক্ষককে, এবং সেই শিক্ষকের সঙ্গে আমরা কিছুটা সময় আলাপচারিতা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিষয়ভিত্তিক কিছু আলোচনা করে থাকি। আজকে তার ব্যতিক্রম নয়। আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন আমাদের একজন শিক্ষক। আমরা তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আজকে আমাদের সঙ্গে আছেন গাইবান্ধা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নওরা তুপা। আমরা পরিচয় করে দিচ্ছি তার সঙ্গে। তুপা, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আজকে এই প্রোগ্রামে এসে আপনার অনুভূতিটা কেমন? আপনার কাছে একটু জানতে চাচ্ছি, কেমন লাগছে আপনার কাছে আমাদের এই আয়োজনটা? রেডিও সারাবেলার প্রোগ্রাম তো আমরা সবসময় দেখি, কিন্তু কখনো আসা হয়নি। এই প্রথম আমি এসেছি। তো রেডিও সারাবেলার আমন্ত্রিত অতিথি হিসেবে আসতে পেরে আমি অনেক আনন্দিত। সবার প্রতি কৃতজ্ঞতা এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ আপনাকেও। শিক্ষাগত পেশায় কতদিন হলো আছেন? এই পেশাতে আছেন কতদিন? আমি শিক্ষাগত পেশায় এসেছি 2007 সালে। প্রায় 18 বছর পার হয়ে গেছে, 18 প্লাস চলছে। 18 বছর, দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন। এই পেশার পেছনে আসার পেছনে মানে কোনো কারণ বা কারো উৎসাহ থেকে কি এসছেন, নাকি মানে মন চাইলে চলে আসলে? অনেকে তো অনেক পেশায় যায়, শিক্ষাগত পেশায় আসার পেছনে আসলে আপনার কারো উৎসাহ আছে কিনা? জি আছে। প্রথমত আমার ভালোবাসা, এই পেশার প্রতি শ্রদ্ধাবোধ। তারপরে আমার মা ছিলেন এই শিক্ষকতা পেশায়, ওনাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। আবার এটাও সবসময় রিয়েলাইজ করেছি যে শিক্ষকতা একটা মহৎ পেশা। এই পেশায় সম্মান অন্য পেশার থেকে তুলনামূলক বেশি। ধরা যায় যে মাকে দেখেই আপনি অনুপ্রাণিত, ছোটবেলা থেকে প্রথমত মাকে দেখেই অনুপ্রাণিত। শিক্ষাগত পেশায় আসার একটা মনে মনে একটা চিন্তা ছিল আপনার। জি, আসলে শিক্ষাগত পেশাটা অনেক একটি মহৎ পেশা, এটা আমরা জানি। আপনি অনেক দীর্ঘদিন হলো সুনামের সঙ্গেই আছেন এই পেশায়, সেটাও আমরা শুনেছি। কিন্তু আপনি তো আছেন প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলে তো আসলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করতে হয়, ছোটবেলা থেকে, মানে ক্লাস 1 থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত আর কি। তো এই যে সকল শিশুরা তো মেধাবী, একরকম মেধাবী নয়। মানে দেখা যায় কোনো শিশু একটু ভালো মেধাবী, তারপরে একটু মানে স্টেজ বাই স্টেজ থাকে। তো দুর্বল শিশুদের বা এই যারা অমনোযোগী শিশুদেরকে মেধাবী করে গড়ে তুলতে একজন শিক্ষকের ভূমিকা কতটুকু থাকে? বিশেষ করে স্কুল শিক্ষকের কথা বলছি আমি, যে প্রাইমারি স্কুল শিক্ষকের ভূমিকা কতটুকু থাকে? মানে প্রতিদিনের শ্রেণী শিক্ষক হিসেবে তার গুরুত্ব অবশ্যই শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি। দুর্বল শিক্ষার্থীরা অনেক সময় মানে স্কুলে আসার আগ্রহ হারিয়ে ফেলে। শিক্ষককে ওই ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক হতে হবে। শিক্ষককে ওই শিক্ষার্থীটির প্রতি অনেক যত্নশীল, ধৈর্যশীল হতে হবে। বিভিন্ন আনন্দমূলক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীকে স্কুলমুখী করা এবং ওই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য শিক্ষককে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে, এটাই আমার ধারণা। আর দুর্বল বাচ্চাদেরকে বা দুর্বল শিশুদেরকে একটু আলাদা, তাদেরকে নিরাময়মূলক ক্লাসের মাধ্যমে আমরা যেভাবে পাঠদান করি, আচ্ছা পাঠদানের বাইরে আলাদা করে আছে, ওদেরকে এরকম রিকভার করার চেষ্টা করি। চমৎকার একটি আসলে পদ্ধতি। এটা আসলে সব স্কুলে মনে হয় এটা সব স্কুলে কি এটা চলছে এরকম ভাবে? জি, চলছে। চমৎকার একটি বিষয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে, তো জানি আমরা। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা আসলে লক্ষ্য করি যে অনেক কিন্ডারগার্টেন স্কুল হয়ে গেছে। তো আপনি তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জব করছেন, তো সরকারি স্কুলগুলোর যে দেখা যায় যে কিন্ডারগার্টেনগুলো বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক জাঁকজমক হয়, অনেক সৌন্দর্য বিকাশে তারা অনেক কাজ করে থাকে, আকর্ষণ সৃষ্টিতে অনেক কাজ করে থাকে। তো এই ক্ষেত্রে একটি শিশুকে লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তুলতে একটি স্কুল, একটি শ্রেণীকক্ষ কিংবা একজন শিক্ষককে আকর্ষণ সৃষ্টি করার জন্য কি কি করা যায় বলে মনে করেন আপনি? প্রথমত শিক্ষার্থী যখন তার বিদ্যালয় প্রাঙ্গণে আসবে, প্রথম তাকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে। শ্রেণীকক্ষ সুসজ্জিত শ্রেণীকক্ষ, তারপর বিদ্যালয়ের ভৌত কাঠামো অবশ্যই বিল্ডিং সুন্দর হতে হবে।
তারপর আপনার বিদ্যালয়ের আবহাওয়া, পর্যাপ্ত আলো বাতাস আছে কি না সেটার দিকেও নজর রাখতে হবে। এটা হচ্ছে আপনার শ্রেণীকক্ষের প্রসঙ্গ। আর শিক্ষকের প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় শিক্ষককে ওই যে শিক্ষার্থীটির প্রতি আন্তরিক হতে হবে, ধৈর্যশীল হতে হবে। ওই আগের কথাই চলে আসছে, আবারও চলে আসছে, তাকে সহজ এবং আনন্দদায়ক পাঠদান পদ্ধতি। এখন যেমন আমরা অনেক কিছু আমাদের এখন প্রজেক্টরের মাধ্যমে আমরা ক্লাস পাঠদান করি। এতে হয় কি শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে অনেক আগ্রহের সাথে ক্লাসে মনোযোগী থাকে। এটা আসলে একটা চমৎকার বিষয়। আমরা আসলে দেখি যে বর্তমানে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে বা কিন্ডারগার্টেনগুলো আছে সেগুলো অনেক সাজসজ্জা নিয়ে, কিন্তু সরকারি স্কুলগুলোতে কিন্তু এরকম ফ্যাসিলিটি অনেকটাই কম আছে। এখন তো ম্যাক্সিমাম স্কুলেই অনেক সজ্জিতকরণ করা হয়েছে, আকর্ষণ সৃষ্টির জন্য, বাচ্চারা যাতে আকর্ষিত হয় ক্লাসরুমে। অনেক বিশেষ করে আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর যে ক্লাসগুলো, এগুলো অনেক বেশি সুসজ্জিত এবং আকর্ষণীয় করে তোলা বাচ্চাদের জন্য। চমৎকার একটি কোশ্চেন, এবং তার আমরা অ্যান্সার পেলাম। আমরা জিজ্ঞাসা ছিল আমাদের শিক্ষকের কাছে আরেকটি বিষয় আমরা এখন জানতে চাই, এবং এই বিষয়টা মানে আমাদের অভিভাবক যারা আছেন, যারা প্রোগ্রামটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের ফেসবুক পেজে আপনারা জানাতে পারেন, কমেন্টসে আমাদের জানাতে পারেন আপনাদের জিজ্ঞাসা, কিংবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন যারা দেখছেন আজকের এই লাইভ। আমরা দেখতে পারি আসলে যে একজন শিক্ষক প্রচণ্ড চেষ্টা করছে একজন স্টুডেন্টকে ভালো করার জন্য, একজন ছাত্র পেছনে মানে পর্যাপ্ত পরিমাণ তার পরিশ্রম দিচ্ছে, সে স্কুলে ভালো করছে, কিন্তু বাসায় গিয়ে দেখা যাচ্ছে সে হোমওয়ার্ক ঠিকমতো করে নিয়ে আসছে না, বা বাসায় কাজ করছে না, বাসায় গিয়ে অমনোযোগী হয়ে যাচ্ছে। একজন শিক্ষকের পাশাপাশি একটি শিশুকে সুশিক্ষায় মানে শিক্ষিত করবার জন্য অভিভাবকের ভূমিকা কতটুকু? এখানে অভিভাবকের কি কি দায়িত্ব পালন করা, কোন দিকগুলোতে খেয়াল রাখা উচিত বলে মনে করেন আপনি? পাঠদানের ক্ষেত্রে আমাদের শিক্ষকের ভূমিকা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষক একজন পথ প্রদর্শক, একজন বন্ধু, কিন্তু শিক্ষকের পাশাপাশি অভিভাবককেও সচেতন হতে হবে। বাসায় ওদের পড়াশোনায় কতটুকু করছে বা প্রতিদিনের পড়া প্রতিদিন করছে কি না, এগুলো বিষয়ে অভিভাবককে খেয়াল রাখতে হবে। এই জন্য অবশ্য আমরা মাঝে মাঝে স্কুলে একটা অভিভাবক সমাবেশের ব্যবস্থা করি। অভিভাবকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা কিভাবে বাচ্চাদেরকে ভালো ফল করা যায় এ বিষয়ে উৎসাহিত করি। অভিভাবকদের আসলে আমরা যেমন আমি নিজেও একজন অভিভাবক, আপনি নিজেও একজন অভিভাবক, আসলে শিক্ষকের পাশাপাশি অভিভাবক শুধু কি স্কুলে নিয়ে আসা পর্যন্তই তার দায়িত্বটা শেষ, বা অভিভাবক যদি বাসায় যাবার পর আলাদা মানে শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের একটা মত বিনিময় বা সবসময় যোগাযোগ, যে আমার সন্তানটা কেমন করছে, এই বিষয়গুলো কিন্তু সব অভিভাবক পালন করে না ঠিক মতো, যে কারণেই দেখা যাচ্ছে যে বাচ্চার স্কুলে ভালো করছে কিংবা বাসায় গিয়ে অমনোযোগী হচ্ছে, পরের দিন সেটা আবার ঠিক হচ্ছে না, তার পড়া করে নিয়ে আসছে না, বিভিন্ন সমস্যা আমরা আসলে দেখতে পারি। চমৎকার। আসলে আমরা সম্মানিত অভিভাবক যারা আছেন আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমরা প্রত্যেকে আশা করব আমরা প্রত্যেকটি অভিভাবক যেন আমাদের সন্তানদের প্রতি একটু যত্নবান হই। বিশেষ করে আমরা যেন আমাদের স্কুলের টিচারদের সঙ্গে, ক্লাস টিচারের সঙ্গে যোগাযোগ রাখি সবসময়, আমার সন্তানটা কেমন লেখাপড়া করছে, স্কুলে যাচ্ছে কিনা, এই বিষয়গুলোকে খেয়াল রাখার জন্য। আমরা যতদূর জানি তো আপনি তো সম্ভবত ইংরেজি ক্লাস নিয়ে থাকেন, ইংরেজি বিষয়ে ক্লাস নিয়ে থাকেন, আর ইংরেজি বিষয়টাই কিন্তু আসলে শুরু থেকেই একটা ভীতির বিষয় থাকে, বিশেষ করে যারা একটু ইংরেজিতে দুর্বল। তো আমাদের এই ছোট ছোট বাচ্চারা যারা প্রাইমারি লেভেলে আছে, এই বাচ্চাদের ভেতরে আসলে ইংরেজি ভীতিটা দূর করার জন্য বা ইংরেজিতে ভালো করবার জন্য আপনি আলাদা করে কোনো কৌশল অবলম্বন করেন কিনা, বা কি কৌশলে আপনি পাঠদানটা করান, একটু যদি বলতেন এই বিষয়ে। ইংরেজি হচ্ছে আমাদের একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে তো বাচ্চাদের একটা ভীতি থাকবেই, আমাদের বড়দেরও অনেক সময় অনেক ভীতি কাজ করে। তো এই যদিও এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তবু আমাদের কমিউনিকেট করার ক্ষেত্রে ইংরেজি অনেক বেশি দরকার। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কমিউনিকেটের জন্য বেশি দরকার। তো বাংলার পাশাপাশি আমাদের ইংরেজির গুরুত্ব অনেক বেশি, ইংরেজিটা শিখতেই হবে। ক্লাসে বাচ্চাদেরকে প্রথমে ইংরেজি ভীতিটা দূর করতে হবে, যেন ভয় যেন তারা না পায়, ইংরেজি ভীতিটা দূর করার জন্য। এখন এখানে আমরা অনেক রকমের কৌশল ফলো করি, সেগুলো হচ্ছে আপনার যেমন
ছোট ছোট গ্রুপ করে কাজ করানো হয়, বেশি বেশি ওয়ার্ড শেখানো ইংলিশে, রিডিংয়ের প্রতি বেশি জোর দেয়া বাচ্চাদেরকে। তারপর রিডিং পড়ার পাশাপাশি আমরা এসআরএম ফলো করি, ছোট ছোট গ্রুপে তো কাজ করি। এসআরএম বলতে সহ পাঠ্যক্রমিক আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিছু গল্পের বই, জি, ছোট ছোট স্টোরি বুক থাকতে পারে। এটা কি পাঠ্য বইয়ের পাশাপাশি ওরা অন্য সময় পড়বে ক্লাসে। আচ্ছা, তারপর আর আছে আপনাদের বিভিন্ন ভিডিও ক্লিপ, ফ্ল্যাশ কার্ড, অডিও, প্রজেক্টরের মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও দেখায় ক্লাসে, এইভাবে করতে পারি। ইংরেজিতে অনেক আছে, বিভিন্ন গেমস অ্যাপ্লাই করতে পারি। তখন মানে চর্চার মাধ্যমে আস্তে আস্তে তাদের এই ভীতিটা কেটে যায়, বেশি করে চর্চা করতে মানে যখন সে বুঝতে পারে যে না আমি এটা বলতে পারবো ওইভাবে বা আমি এটা লিখতে পারবো, তখন আস্তে আস্তে তাদের ভিতর থেকে ভীতিটা কেটে যায়। প্রথম কথা হচ্ছে ওদেরকে বিভিন্ন কৌশলের মাধ্যমে আনন্দঘন পরিবেশে পাঠদান করলে ওটা অনেক ওদের জন্য সহজ হবে। তখন আসলে কঠিন বিষয়টাও সহজ হয়ে যায়। চমৎকার একটি কৌশল আপনার। আচ্ছা, এই তো গেল আসলে পড়ার কথা। আমরা আসলে দেখতে পারি যে আমাদের শিক্ষার্থীদের মাঝে অনেকের পড়ায় অনেক ভালো পড়তে পারে, বলতে পারে, কিন্তু তার লেখাটা দেখা যায় যে দুর্বল বা লেখাটা একটু খারাপ। এই শিশুদের বা এই বাচ্চাদেরকে সুন্দর হাতের লেখার পারদর্শী করে গড়ে তোলবার জন্য কি কৌশল অবলম্বন করেন বা কি করলে একজন অভিভাবকও চেষ্টা করতে পারে এইভাবে, মানে কি করলে তার হাতের লেখাটা সুন্দর হতে পারে? প্রথমত আমরা যেটা করি, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যেটা চালু আছে, বাচ্চাদের হাতের লেখা, প্রতিদিন হাতের লেখা, এটা আমাদের সময়ও ছিল। বাংলা এবং ইংরেজি বিষয়ে প্রতিদিন ওরা এক পাতা করে হাতের লেখা নিয়ে যেতাম, লেখা সুন্দর করে লিখে নিয়ে আসবে। যে আমাদের টিচার আগে বলতো যে আপনি 2 পৃষ্ঠা লিখে নিয়ে তুমি 2 পৃষ্ঠা লিখে নিয়ে আসবে, 3 পৃষ্ঠা বাংলা লিখতে হবে। এমনই এটা কি এখনো আছে? এখনো আছে, এটা সব প্রাথমিক বিদ্যালয়ে আছে। আমরা প্রতিদিনই এটা চেষ্টা করি নেয়ার, বাংলা এবং ইংরেজি। তার পাশাপাশি লেখাটা যেন সুন্দর হয়, সুস্পষ্ট, এবং আমরা চাই যে ওদের লেখাটা যেন পরিচ্ছন্ন হয়, সব অক্ষর সমান আকৃতি। এটা নিয়ম আছে আমাদের, এটা কিছু কৌশল অবলম্বন করে ওদেরকে লেখা শেখানো হয়, সমান আকৃতি। এইটা কি মানে আমরা যেটা বলি যে মার্জিন থাকবে, সেই মার্জিন অবশ্যই মার্জিনের বাইরেও, মানে মার্জিন কাগজে নাকি মার্জিন টানা যে খাতা থাকে সেখানে বা সাদা কাগজে? ওরা মার্জিন টানা খাতাই লিখে, ইংলিশ এবং বাংলায়, এটা হাতের লেখার ক্ষেত্রে। আর প্রতিদিনে যেটা ক্লাস টাস্ক থাকে ওটা ওরা নরমাল খাতাতেই, সাদা খাতাতেই লিখে। শুধু হাতের লেখার ক্ষেত্রে ওরা মার্জিন টানা কাগজ ব্যবহার করে। চমৎকার। সম্মানিত দর্শক, সম্মানিত অভিভাবক কিংবা শিক্ষার্থী যারাই দেখছেন আজকের এই অনুষ্ঠানটি, আসলে চর্চা একটি খুব কি বলবো আমি, খুব একটি বড় গুণ। চর্চা করলে যে কোনো জিনিস সুন্দর থেকে আরও সুন্দর হয়। তো চর্চা করতে গেলে আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতিদিন চর্চা করতে হবে হাতের লেখাটা, সুন্দর হাতের লেখা করতে গেলে অবশ্যই আপনাকে স্কুলের পাশাপাশি বাসাতে যেন আমাদের সন্তানরা যেন বাসাতে প্রতিদিন হাতের লেখা চর্চা করে, এইটা আমাদেরকে ইনশিওর করতে হবে অভিভাবক যারা আছেন তাদের। আরেকটি প্রশ্ন, আরেকটি জিজ্ঞাসা আপনার কাছে। আসলে আমি বারবার প্রশ্ন বলে ফেলছি, আসলে প্রশ্ন নয়, আপনার কাছে জানার ইচ্ছা থেকে আজকে আপনাকে আমন্ত্রণ জানানো। তো আরেকটি জানার ইচ্ছা যে লেখাপড়ার পাশাপাশি আমরা এখন একটি জিনিস লক্ষ্য করে থাকি যে আমাদের সন্তানরা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে কিংবা মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। প্রচণ্ড চাপ, পড়াশোনার চাপ, এই যে চাপগুলো দূর করা বা একজন আমার সন্তানকে বা আমার শিক্ষার্থীকে ভালো করে গড়ে তোলবার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বা অন্যান্য বিষয়গুলোর গুরুত্ব কতটুকু? আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অবশ্যই শরীরচর্চা, খেলাধুলা প্রতিটি শিশুর দরকার। তো আমাদের বিদ্যালয়ে একটা দৈনিক সমাবেশের মাধ্যমে আমরা কিছুটা শরীরচর্চার ব্যবস্থা করি। দৈনিক সমাবেশ যেটা বলি আমরা, ওখানে হয়। তারপরেও কিছু খেলাধুলার ব্যবস্থা থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু আসলে স্কুল টাইমে তো ওরকম করে খেলাধুলার সময় হয় না। তো সময়টা একটু যদি কমানো যেত তখন খেলাধুলাটা আরো বেশি সুযোগ পাওয়া যেত বাচ্চাদের জন্য। আমরা আসলে দেখা যায় যে আগে যেমন আমাদের স্কুল শেষে আমরা সকলেই ব্যস্ত ছিলাম, আমাদের সকলের একটা নির্দিষ্ট সময় ছিল যে এই সময় আমরা মাঠে গিয়ে খেলবো, কিন্তু এখন আসলে মাঠগুলোরও যেমন কমে গেছে,
আমাদের আসলে শহরে আগে যতগুলো খেলার মাঠ ছিল বা যতগুলো আমাদের স্থান ছিল, এগুলো কিন্তু এখন কমে গেছে, সংকুচিত হয়ে গেছে। এই সংকুচিত হওয়ার কারণে আমাদের শিশুরা কিন্তু খেলার জায়গা পাচ্ছে না। অলিতে গলিতে কিংবা ছাদে কিংবা ফ্লোরের নিচে, এখানে মানে স্বল্প পরিসরে যতটুকু খেলা যায়, এই খেলার মাঝে আসলে তাদের মানসিক বিকাশ কতটুকু হয় এটাও আসলে প্রশ্ন থেকে যায় আমাদের, যে আসলে খোলা মাঠে একটা বাচ্চা যখন অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে খেলবে তখন আসলে তার কিন্তু একটা বিকাশ অন্যরকম হয়, আর ছোট জায়গাতে যখন খেলবে তখন তার বিকাশটা অন্যরকম হয়। যে কারণে আমার মনে হয় যে বাচ্চারা কিন্তু এখন ডিভাইসমুখী হচ্ছে, কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে জি। পরিবারের সাথে পরিবারের। আবার আমাদের সময় খেলার সাথে ছিল, এখন কোনো বাচ্চারই আমি খেলার সাথে দেখতে পাই না, খেলার সাথে নেই। না, ওরা তো এই যে পড়াশোনা শেষে ঘরমুখী, ঘরে বন্দি, এজন্যই তারা আসলে ডিভাইসমুখী। যদি আবার বাচ্চারা খেলার মাঠে ফিরে যেত তাহলে ওদের শারীরিক মানসিক দুইটার বিকাশই একসাথে হতো, তখন কিন্তু ডিভাইস থেকেও সরে আসতো বাচ্চারা। সম্মানিত দর্শক যারা আছেন, আসলে একটা চমৎকার এখান থেকে একটা বিষয় চলে আসলো আমাদের আলোচনার মধ্যেই, যে আমাদের সন্তানদেরকে আসলে ডিভাইস থেকে যদি আমরা ডিভাইসমুখী থেকে একটু বিরত রাখতে পারি, তাদেরকে শারীরিক চর্চার মাধ্যমে কিংবা দৈনন্দিন খেলার মাধ্যমে, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন খেলা আছে, খেলাধুলার মাধ্যমে আকর্ষণ সৃষ্টি করতে পারি তাদের মধ্যে, তাহলে তারা কিন্তু এই ডিভাইস থেকে সরে আসতে পারবে। ধন্যবাদ আজকের অতিথিকে চমৎকার বিষয়গুলো নিয়ে কথা বললো। এখন আমরা যে বিষয়টিতে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, এটা আমি বলবো এবং আমার যারা শুনছেন অভিভাবক সবাই একমত এই বিষয়ে। আমার বিশ্বাস বর্তমান সময়ে আমাদের অভিভাবকদের মধ্যে একটা বিষয় কাজ করে, আমার সন্তান স্কুলে যাচ্ছে ঠিকই, কিন্তু স্কুল থেকে আসার পরে আমার সন্তানকে যদি আমি কোচিং ক্লাসে না পাঠাই কিংবা আমার সন্তানকে কোনো কোচিংয়ে না পড়াই, তাহলে আমার সন্তান মনে হয় ভালো রেজাল্ট করবে না। এই যে এই বিষয়টা প্রায় অধিকাংশ অভিভাবকের মধ্যেই এই বিষয়টা থাকে। আসলে এইটা কতটুকু যুক্তিসঙ্গত কিংবা আসলেই কি এটা সঠিক কিনা, আপনি একজন শিক্ষক হিসেবে কি মনে করেন এই বিষয়ে? এটা আমার যতটুকু মনে হয় এটা মোটেও যুক্তিসঙ্গত নয়। কারণ একটা বাচ্চা যদি কোচিংয়ে ক্লাস না করে তাহলে সে পড়াশোনায় ভালো হবে না, এটা তো কোনো কথা না। আমাদের দৈনন্দিন যে পাঠদান, এটা যদি প্রতিটা বাচ্চা ক্লাসে মনোযোগের সাথে পড়ে বা বাসায় যে ওটাই আবার চর্চা করে, তাহলে তো ওর কোনো প্রাইভেট বা কোচিংয়ের দরকার হয় বলে আমার মনে হয় না। এখন এটা হয়তো অভিভাবকদেরই তৈরি, যে কোচিংয়ে না দিলে হয়তো আমার বাচ্চা পিছিয়ে যাবে, মানে মাথাতে সবার একটা মানে স্ক্রিনের মধ্যে চলে আসছে যে কোচিংয়ে না দিলে আমার সন্তান হয়তো ভালো করবে না। এই যে বাচ্চাগুলো প্রায় 7 ঘন্টার বেশি স্কুলে থাকে, তারপরে আবার স্কুল শেষে কোচিংয়ে চলে যায়, এটা তো ওদের অনেক মানে চাপ সৃষ্টি হয়, মানসিক শারীরিক দুইটাই চাপ সৃষ্টি হয়। কারণ পড়ার উপরে থাকছে ওরা, শুধু ওদের কোনো বিনোদন নাই, ওরা এইভাবে আস্তে আস্তে ওদের শৈশবটাকেই হারায় ফেলছে। মানে এইটা কি কারণে হয়? এটা কি আসলে স্কুলের পড়া স্কুলে কভার হচ্ছে না, নাকি হয়ে যায় তাহলে আলাদা করে কোচিং এ দেবার? এটা গার্ডিয়ানদের আমার মনে হয় এটা বাড়তি চিন্তা ভাবনা, অহেতুক একটা চিন্তা। মানে আমাদের পাঠ্য বইগুলোর যে বিষয়গুলো এটা তো স্কুলেই পড়ানো শেষ হয়ে যায়, স্কুলেই হয়ে যায়, দিনের পড়া আমাদের দিনেই হয়ে যায়। ওই পড়াটাই কি আবার কোচিং এ গিয়ে করাতে হয় নাকি? মানে কোচিং এ দেয়া তাহলে যুক্তিটা কোথায় এখানে? ওই যে একজনের দেখা দেখি একজন দিচ্ছে, বা প্রতিযোগিতার যুগ চলে আসছে, হয়তো ওর চেয়ে বেশি ভালো করবে, কিন্তু এতে করে হচ্ছে কি বাচ্চাদের মেধা তো আরো কমে আসছে, মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, ওদেরকে মানে আমরা বেশি লোড দিয়ে ফেলছি, ওদের ধারণ ক্ষমতার বাইরে আমরা ওদেরকে দিয়ে ফেলছি। এতে করে ওদের খেলার সুযোগ হচ্ছে না, কারণ কোচিংয়ে না গেলে তো তারা বিকেলে বাসায় খেলতো, ফ্যামিলিতে সময় পাইতো একটা, ওরা পরিবার থেকেও অনেক দূরে চলে যাচ্ছে। বেশি ভালো কিছু মানে আশা করতে গিয়ে আমরা আসলে সন্তানদের শৈশবটাকে কেড়ে নিচ্ছি। শৈশবের যে একটা আনন্দ উল্লাস, পুকুরে ঝাঁপ দেয়া, মাঠে উন্মুক্ত মাঠে খেলা, এই পরিবেশটা থেকে আমরা আমাদের সন্তানদেরকে দূরে নিয়ে এসেছি। সম্মানিত দর্শক যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন, আসলে আমাদের সন্তানদের শৈশবটাকে আমরা আলোকিত করার জন্য তাদের উপর বেশি চাপ সৃষ্টি না করে, লেখাপড়া তো করতেই হবে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কিংবা মুক্ত চিন্তা, মুক্ত গান গাওয়া, অনেক বিষয় আছে যেগুলো বিষয়ে আমাদের সন্তানকে আমরা পারদর্শী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারি। শুধু পড়াশোনার চাপ সৃষ্টি করে আমাদের সন্তানটার শৈশবটা আমরা কেড়ে না নেই। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আমার অনুরোধ যে আমাদের সন্তানরা বেড়ে উঠুক
একটা স্বাধীন চিন্তা নিয়ে, একটা স্বাধীন পরিবেশ নিয়ে সকাল 7টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত স্কুল, আবার কোচিং, এই ধারাবাহিকতা থেকে বের করে আমাদের সন্তানদেরকে আমরা একটু মুক্ত মাঠে ছেড়ে দেই, একটু মুক্ত আকাশে ছেড়ে দেই সন্তানদেরকে তার মানসিক বিকাশের জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই অনুষ্ঠানটি আপনাদেরকে উপভোগ করানোর জন্য আয়োজন করে রেডিও সারাবেলা প্রত্যেক 15 দিন পরপরই প্রতি সোমবার বিকেল 5টা 5 মিনিটে আমরা চলে আসি আপনাদেরকে। আজকের এই অনুষ্ঠানে যেমন একজন অতিথি আসছেন, সেরকম একজন অতিথি সঙ্গে থাকেন আমাদের। আগামী পর্বে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যাওয়ার আগে আজকের আমাদের অতিথি নাওড়া তুপার কাছে আমার জানার ইচ্ছা, আপনি যে স্কুলে আছেন বর্তমানে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা এটার নাম শুনেছি অনেক, এই স্কুলটা সম্পর্কে যদি কিছু বলতেন আমাদেরকে। পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা সদরের একটি স্বনামধন্য প্রাথমিক বিদ্যালয়। জি জি। এটা স্থাপিত হয় 1940 সালে। জি, 1940 অনেক দিন আগে। জি, অনেক দিন আগে, অনেক প্রাচীন স্কুল আর কি। আর এটা যে জাতীয়করণ করা হয় 1973 সালে। অনেক গাইবান্ধার অনেক কৃতি সন্তান, আমি যা শুনেছি, এই আমাদের এই পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রছাত্রী। জি, অনেক কৃতি সন্তান, অনেক, যেহেতু অনেক পুরাতন স্কুল। বর্তমানে স্কুলে মানে আপনার স্টুডেন্ট সংখ্যা তো অনেক স্টুডেন্ট আছে যারা লেখাপড়া করছে। এবং বর্তমানে আপনারা কতজন শিক্ষক আছেন এই স্কুলে? আমরা 10 জন শিক্ষক কর্মরত আছি বর্তমানে। জি, 10 জন। জি, 10 জন। আর এখানে প্রাক প্রাথমিকের যে বিষয়টা সেটাও আছে? আছে, জি, প্রাক প্রাথমিক আছে এবং প্রাক প্রাথমিকের আগে একটা আছে, এটা হচ্ছে খেলার জগৎ। ও আচ্ছা, 4+ বাচ্চাদের নিয়ে। তাহলে দেখেন, একটা চিন্তা করেন যে আমরা আসলে আগে 6 বছর, আমার মনে আছে যে আমরা যদি কান ধরতে না পেতাম তাহলে কিন্তু আমাদেরকে স্কুলে নিত না। কিন্তু এখন আমরা ক্লাস 4 বছর বয়স থেকে আমার সন্তানের গাড়ে একটা ব্যাগ চাপিয়ে দিচ্ছি, বোঝা, যে বইয়ের বোঝা, তোমাকে স্কুলে যেতে হবে, ভোরবেলা স্কুলে তোলে। তো আসলে এই সার্বিক এই আলোচনা এবং এই বিষয়গুলো নিয়ে যাবার আগে আমাদের সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি। সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা বাচ্চাদেরকে, আমরা তো স্কুলে ওদের প্রতি যত্নশীল থাকি, অনেক চেষ্টা করি আমরা আন্তরিকভাবে শিক্ষকরা। আপনারা যদি আমাদের পাশাপাশি যদি নিজেরাও একটু আন্তরিক হন, বাচ্চাদের প্রতিদিনের হোমওয়ার্ক বা ওই স্কুলে কখন যাচ্ছে কখন আসছে এগুলো যদি একটু আন্তরিকতার সাথে খেয়াল করেন, বাচ্চাটার শারীরিক মানসিক দিকটাও যদি একটু খেয়াল করেন, সে খেলাধুলা করছে কি না, সে পরিমিত সুষম খাবার খাচ্ছে কি না, একটু খেয়াল করলে আমার মনে হয় বাচ্চাদের মানসিক এবং শারীরিক দুই দিকেই ভালো থাকবে এবং তারা তাদের সঠিক কর্ম সফল হওয়ার জন্য সফল হবে আর কি, এবং লেখাপড়ায় বাচ্চারা মনোযোগী হবে। সম্মানিত দর্শক এবং শ্রোতা, অবশ্যই বাচ্চাদেরকে আরেকটা কথা, অবশ্যই সব অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ, বাচ্চাদেরকে ডিভাইস থেকে দূরে সরে রাখবেন এবং সেই জন্য অবশ্যই বাচ্চাদেরকে অন্য আলাদা বিনোদনে তাকে আকৃষ্ট করতে হবে। খেলাধুলা, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, বিভিন্ন ছবি আঁকা, অনেক সহপাঠক্রমিক কার্যাবলী আছে বিভিন্ন ধরনের, সেগুলোতে আকৃষ্ট করতে হবে। গার্জিয়ানকেই নিয়ে যেতে হবে, তাকেই অ্যাক্টিভ হতে হবে। আসলে সম্মানিত অভিভাবক যারা আজকের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, শ্রোতা যারা আছেন, আসলে আমরা অনেক সময় আমাদেরকে নিজেদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে একটা ডিভাইস দিয়ে বসায় দেই, সে তার মতো করে চিন্তা করে, সে তার মতো করে ভাবনা করে, কিন্তু আমরা আমাদেরকে সময় দিই। আসলে এই সময়টা যদি আমরা পরিবারের সঙ্গে, সন্তানের সঙ্গে একটু দেই, তাহলে আমার সন্তানটা সুস্থ বিনোদন পেল, আমার সঙ্গে তার বন্ডিংটা, তার সম্পর্কটা আরও গাঢ় হবে, দৃঢ় হবে, একমুখী হয়ে যাবে না, ঘরমুখী হবে না। এই বিষয়গুলোকে খেয়াল রাখি, আমাদের সন্তানদেরকে বেশি বেশি করে সময় দেই, লেখাপড়ায় মনোযোগীর পাশাপাশি তাদের খেলাধুলাতে আকৃষ্ট করি, সাংস্কৃতিক চর্চায় আকৃষ্ট করি। আশা করি সকলে এই বিষয়গুলোকে সম্মানের সহিত এবং খুব চিন্তার সহিত দেখবেন। এই বলে, এই আশা রেখে আজকের এই বিকেলে সকলের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।